আজ আমরা বাংলাদেশের ইসলামী রাজনীতির জগতে একটা বলা যায় গভীর ডুব দিতে চলেছি। আমাদের হাতে একটা বেশ বিশ্লেষণধর্মী লেখা আছে, যা এই দলগুলোর আদর্শ, তাদের বাস্তব কার্যকলাপ আর ইসলামের মূল শিক্ষার সাথে তাদের সম্পর্কটা ঠিক কোথায় সেই বিষয়গুলো খুঁটিয়ে দেখেছে। হ্যাঁ, আর বিষয়টা বেশ জটিলও বটে। ঠিক। তো আমাদের আজকের মিশনটা খুব পরিষ্কার। আমরা কোনো পক্ষ নেব না বা কোনো রায় দেব না। আমাদের কাজ হলো এই লেখাটা থেকে পাওয়া তথ্য আর বিশ্লেষণগুলোকে সহজভাবে তুলে ধরা। আমরা বোঝার চেষ্টা করব এই দলগুলোর আদর্শের ভিত্তিটা কি, সেই আদর্শের সাথে তাদের কাজের মিল কতটা, আর সবশেষে এই উৎসটির মতে প্রকৃত ইসলামী আদর্শের সবচেয়ে কাছাকাছি কারা। আর এই পুরো ব্যাপারটা বোঝার জন্য আমরা একটা কাঠামো ঠিক করেছি। প্রথমে আমরা ওই লেখাটার উপর ভিত্তি করে বোঝার চেষ্টা করব ইসলামী শাসন ব্যবস্থার একদম মৌলিক ধারণাগুলো কি কি। এরপর সেই ধারণাগুলোর আয়নায় বাংলাদেশের প্রধান ইসলামী দলগুলোকে দেখব। সব শেষে এই উৎসটি কি সিদ্ধান্তে পৌঁছেছে সেটা নিয়ে আলোচনা করব। এতে পুরো চিত্রটা আশা করে পরিষ্কার হয়ে যাবে। যাক, বিভিন্ন দলের বিশ্লেষণে যাওয়ার আগে একটা মানদণ্ড ঠিক করে নেওয়া দরকার, তাই না? এই উৎসটার মতে একটা আদর্শ ইসলামী রাষ্ট্রের মূল ভিত্তিগুলো কি কি, ঠিক কিসের উপর দাঁড়িয়ে থাকে এই ধারণাটা? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কারণ এই ভিত্তিগুলো না বুঝলে দলগুলোকে মূল্যায়ন করা কঠিন। লেখাটা বলছে ইসলামী শাসননীতির একেবারে কেন্দ্রে আছে তাওহীদের ধারণা। সহজ কথায় এর মানে হল সব ক্ষমতার চূড়ান্ত মালিক আল্লাহ, মানুষ বা কোনো শাসক নন। তার মানে দেশের আইনকানুন বা সংবিধানের উৎস হবেন সৃষ্টিকর্তা, কোনো সংসদ বা ব্যক্তি নয়, এই তো? ঠিক তাই। এর মানে হল মানুষের তৈরি করা কোনো আইন ঐশ্বরিক আইনের ঊর্ধ্বে যেতে পারবে না। এরপরই দ্বিতীয় যে ভিত্তিটার কথা বলা হয়েছে তা হল আদল বা ন্যায় বিচার। এই আদল বা ন্যায় বিচারের ধারণাটা কি আমাদের প্রচলিত ধারণার মতোই? অনেকটাই, তবে একটা গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। এখানে বলা হচ্ছে আইন হবে সবার জন্য সমান। শুধু সাধারণ মানুষ নয়, যিনি দেশ চালাচ্ছেন সেই খালিফা বা শাসকের বিরুদ্ধেও যদি কেউ অভিযোগ আনে, তাকেও সাধারণ নাগরিকের মতোই আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে। অর্থাৎ আইনটা একটা একমুখী রাস্তার মতো নয়, যেখানে শুধু সাধারণ মানুষ চলবে। এটা সবার জন্য, এমনকি যারা দেশ চালাচ্ছেন তাদের জন্য প্রযোজ্য। বেশ আকর্ষণীয় ধারণা। এরপর তৃতীয় ভিত্তিটা হল শুরা বা পরামর্শ ভিত্তিক শাসন। এর মানে দেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো শাসক একা একা নিতে পারবেন না। তাকে অবশ্যই জ্ঞানী, সৎ এবং যোগ্যতা সম্পন্ন মানুষদের সাথে পরামর্শ করতে হবে। অনেকটা আধুনিক যুগের ক্যাবিনেট বা উপদেষ্টা পরিষদের মতো, কিন্তু এর পেছনের দর্শনটা হল ক্ষমতাকে এক জায়গায় কেন্দ্রীভূত হতে না দেওয়া। তার মানে ইসলামে স্বৈরতন্ত্র বা একনায়কতন্ত্র কোনো সুযোগই রাখা হয়নি? তত্ত্বগতভাবে বিলকুলই না। এর পরেই আসে আমানতদারিতা আর জবাবদিহিতার ধারণা। এটা খুব গুরুত্বপূর্ণ। ক্ষমতাকে এখানে ব্যক্তিগত সম্পত্তি হিসেবে দেখা হয় না, বরং জনগণের পক্ষ থেকে পাওয়া একটা পবিত্র আমানত হিসেবে দেখা হয়। ঠিক যেমন কেউ আপনার কাছে টাকা আমানত রাখলে আপনি তার নিজের ইচ্ছা মতো খরচ করতে পারেন না, একজন শাসকেরও দেশের সম্পদ বা ক্ষমতাকে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করার সুযোগ নেই। আর এই আমানতের জন্য তাকে দুই জায়গায় জবাবদিহি করতে হয়, প্রথমত আল্লাহর কাছে আর দ্বিতীয়ত জনগণের কাছে। আচ্ছা, এর সাথে তো তাহলে মানবিক মর্যাদা বা ধরুন সংখ্যালঘু অধিকারের প্রসঙ্গটাও চলে আসে, তাই না? উৎসটি কি এ নিয়ে কিছু বলছে? হ্যাঁ, অবশ্যই। উৎসটি বলছে ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় অমুসলিম নাগরিকদের জান, মাল এবং উপাসনালয়ের নিরাপত্তার দায়িত্ব রাষ্ট্রের। তাদের সাথে কোনো ধরনের বৈষম্য করা যাবে না। আর সব শেষে যে ভিত্তিটির কথা বলা হয়েছে তা সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ, নেতৃত্বের ব্যক্তিগত নৈতিকতা, যাকে বলা হয় তাকওয়া বা আল্লাভীতি। তাকওয়া, এই শব্দটা আমরা প্রায়ই শুনি। এর আসল মানেটা কি? তাকওয়া মানে হল এমন একটা মানসিক অবস্থা যেখানে একজন মানুষ সবসময় মনে রাখে যে তার সব কাজের হিসাব সৃষ্টিকর্তাকে দিতে হবে। এই বোধটা তাকে দুর্নীতি, স্বজনপ্রীতি আর ক্ষমতার অপব্যবহার থেকে দূরে রাখে। লেখাটা এখানে একটা খুব স্পষ্ট লাইন টেনে দিয়েছে। ইসলামে কোনো দলের সাইনবোর্ড বা নামের চেয়ে
ওই দলের নেতাদের ব্যক্তিগত চরিত্র, তাদের আমল বা কাজ এবং তাদের তাকওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ। দারুণ! তাহলে আমরা একটা পরিষ্কার মানদণ্ড পেলাম। তাওহিদ, আদল, শুরা, আমানত আর তাকওয়া, এই ৫টি হল মাপকাঠি। এবার চলুন এই মাপকাঠিতে বাংলাদেশের প্রধান দলগুলোকে ফেলে দেখি। এখানেই তো বিষয়টা সবচেয়ে আকর্ষণীয় হয়ে উঠছে। উৎসটি প্রথমে বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্পর্কে কি বলছে? জামায়াতের পর্যালোচনার ক্ষেত্রে উৎসটি তাদের শক্তি এবং দুর্বলতা দুটো দিকই তুলে ধরেছে। সবচেয়ে বড় শক্তির জায়গা হিসেবে বলা হয়েছে বাংলাদেশে তারাই একমাত্র দল যারা ইসলামী রাষ্ট্র ব্যবস্থার একটা পূর্ণাঙ্গ তাত্ত্বিক কাঠামো দাঁড় করিয়েছে। মানে একটা ইসলামী রাষ্ট্র দেখতে কেমন হবে, তার অর্থনীতি, শিক্ষা ব্যবস্থা, পররাষ্ট্রনীতি কেমন হবে, এইসব নিয়ে তাদের প্রচুর লেখালেখি, বইপত্র আর গবেষণা আছে। একটা সুস্পষ্ট রোডম্যাপ তাদের কাছে আছে। এর পাশাপাশি তাদের সাংগঠনিক শৃঙ্খলা আর কর্মীদের শিক্ষা ব্যবস্থার ওপর জোর দেওয়ার বিষয়টিকেও ইতিবাচক হিসেবে দেখানো হয়েছে। এটা তো গেল তাদের আদর্শিক বা তাত্ত্বিক দিক, কিন্তু প্রায়োগিক দিক নিয়ে উৎসটির পর্যবেক্ষণ কি? এখানেই সমালোচনার জায়গাগুলো উঠে এসেছে। উৎসটির মতে জামায়াতের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হল তারা ক্ষমতাকেন্দ্রিক রাজনীতি করতে গিয়ে অনেক সময় আদর্শের সাথে আপোস করে। অর্থাৎ ক্ষমতা অর্জন করাটা তাদের কাছে এতটাই মুখ্য হয়ে ওঠে যে অনেক সময় ইসলামী নৈতিকতার চেয়ে রাজনৈতিক কৌশল বেশি প্রাধান্য পায়। একটা উদাহরণ দেওয়া যায়। উৎসটি কি কোনো নির্দিষ্ট প্রসঙ্গের কথা বলেছে? হ্যাঁ, যেমন ধরুন বিভিন্ন সময়ে রাজনৈতিক জোট গঠনের ক্ষেত্রে তারা এমন সব দলের সাথে জোট বেঁধেছে যাদের আদর্শের সাথে তাদের মৌলিক পার্থক্য রয়েছে। উৎসটির মতে এটা এক ধরনের আদর্শিক আপোস। এর সাথে তাদের ঐতিহাসিক কিছু ভূমিকা এবং রাজনৈতিক অবস্থান নিয়ে যে বিতর্কগুলো আছে সেগুলো তো রয়েছেই। লেখাটার মূল্যায়নে যা বলার হচ্ছে তা হল জামায়াতের একটা শক্তিশালী তাত্ত্বিক ভিত্তি থাকলেও বাস্তব রাজনীতিতে তাদের নেওয়া বিভিন্ন পদক্ষেপ সেই আদর্শের সাথে সবসময় মেলে না। ফলে তাদের কার্যক্রমে ইসলামী আদর্শের পূর্ণ প্রতিফলন নিয়ে একটা বড় প্রশ্ন থেকেই যায়। তার মানে তাদের একটা ব্লুপ্রিন্ট আছে, কিন্তু বিল্ডিং বানানোর সময় সেই ব্লুপ্রিন্টের সব নিয়ম মানা হচ্ছে কিনা তা নিয়ে সন্দেহ আছে। বেশ, তাহলে জামাতের ক্ষেত্রে আমরা দেখলাম যে একটা শক্তিশালী তাত্ত্বিক কাঠামো থাকা সত্ত্বেও প্রায়োগিক দিক নিয়ে প্রশ্ন উঠছে। আচ্ছা, উৎসটি কি এমন কোনো দলের কথা বলছে যাদের চিত্রটা ঠিক এর উল্টো, অর্থাৎ যাদের হয়তো এত বড় কোনো তাত্ত্বিক কাঠামো নেই কিন্তু প্রায়োগিক দিকে বিশেষ করে নৈতিকতার উপর বেশি জোর দেওয়া হয়? হ্যাঁ, ঠিক এই তুলনামূলক আলোচনাটাই উৎসটি করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে। তাদের ক্ষেত্রে চিত্রটা বেশ ভিন্ন। তাদের সবচেয়ে বড় ইতিবাচক দিক হিসেবে উল্লেখ করা হয়েছে নৈতিক রাজনীতি এবং দুর্নীতির বিরুদ্ধে তাদের আপোষহীন অবস্থান। তারা কনসিস্টেন্টলি দুর্নীতিমুক্ত সমাজ, সুদমুক্ত অর্থনীতি আর সৎ নেতৃত্বের কথা বলে, যা আমাদের আলোচনার শুরুতে বলা ইসলামী আদর্শের তাকওয়া এবং আমানেতদারিতার ধারণার সাথে সরাসরি মিলে যায়। তার মানে তাদের ফোকাসটা কাঠামোর চেয়ে ব্যক্তির নৈতিকতার উপর বেশি। একদম। উৎসটি আরও বলছে যে তারা তুলনামূলকভাবে সহিংস রাজনীতি বা ক্ষমতার কাড়াকাড়ি থেকে নিজেদের দূরে রাখার একটা চেষ্টা করে। তাদের রাজনীতিতে দাওয়া বা ইসলামের প্রচারের একটা বড় ভূমিকা আছে। তাদের মূল লক্ষ্য যেন রাষ্ট্রক্ষমতা দখল করার চেয়েও মানুষের নৈতিক পরিবর্তন ঘটানো। কিন্তু একটা রাষ্ট্র শুধু নৈতিকতা দিয়ে তো চলে না। রাষ্ট্র পরিচালনার জন্য তো একটা পরিষ্কার পরিকল্পনা দরকার। এই ব্যাপারে তাদের দুর্বলতাগুলো কি? আপনি ঠিক পয়েন্টটাই ধরেছেন। এটাই তাদের প্রধান সীমাবদ্ধতা হিসেবে তুলে ধরা হয়েছে। উৎসটি বলছে রাষ্ট্র পরিচালনার জন্য তাদের একটি বিস্তারিত এবং বাস্তবসম্মত রূপরেখার অভাব রয়েছে। যেমন তারা সুদমুক্ত অর্থনীতির কথা বলে, কিন্তু আজকের এই জটিল বিশ্ব ব্যবস্থায় কিভাবে ধাপে ধাপে সেই অর্থনীতি প্রতিষ্ঠা করা হবে তার কোনো পরিষ্কার রোডম্যাপ তাদের নেই। তার মানে উৎস বলছে যে তারা একটা ভালো মানুষ হওয়ার রোডম্যাপ দিচ্ছে, কিন্তু একটা ভালো রাষ্ট্র চালানোর রোডম্যাপ দিচ্ছে না। দুটোর মধ্যে একটা বড় পার্থক্য আছে। চমৎকার বলেছেন। ঠিক এই কথাটাই। তাদের রাজনৈতিক প্রভাবও এখনও সীমিত। তাই উৎসটির মূল্যায়ন হল নৈতিকতার উপর জোর দেওয়ার কারণে অনেকেই তাদেরকে ইসলামের কাছাকাছি মনে করে, কিন্তু একটি রাষ্ট্র পরিচালনার মতো বিশাল দায়িত্ব পালনের জন্য যে প্রায়োগিক জ্ঞান এবং পরিকল্পনা দরকার সেখানে তাদের ঘাটতি রয়েছে। খুব আকর্ষণীয় একটা তুলনা।
একদিকে জামায়াত, যাদের কাঠামো আছে কিন্তু নৈতিক বাস্তবায়ন নিয়ে প্রশ্ন, অন্যদিকে ইসলামী আন্দোলন, যাদের নৈতিকতার উপর জোর আছে কিন্তু কাঠামো দুর্বল। আচ্ছা, এই দুই ধারার বাইরেও তো আরেকটা বড় শক্তি আছে, হেফাজতে ইসলাম বা অন্যান্য আলেমভিত্তিক আন্দোলন। এরা তো প্রচলিত রাজনৈতিক দলের মতো নয়। এদের বিষয়ে উৎসটি কি বলছে? ঠিক ধরেছেন। উৎসটি এদেরকে প্রচলিত রাজনৈতিক দল হিসেবে না দেখে মূলত একটি আকিদা ভিত্তিক বা বিশ্বাস ভিত্তিক আন্দোলন হিসেবে চিহ্নিত করেছে। তাদের প্রধান শক্তি হল ইসলামী আকিদা বা বিশ্বাস এবং সুন্নাহ বা নবীর ঐতিহ্য রক্ষার ক্ষেত্রে তাদের দৃঢ় এবং অপসহীন অবস্থান। কওমি মাদ্রাসার আলেম সমাজের উপর তাদের যে ব্যাপক প্রভাব, তার কারণে ইসলামী বিশ্বাস সম্পর্কিত যে কোনো ইস্যুতে তারা খুব দ্রুত বিশাল সংখ্যক মানুষকে সংগঠিত করতে পারে। কিন্তু শুধু আকীদা রক্ষা করা আর একটা দেশ চালানো তো এক জিনিস নয়, তাই না? অর্থনৈতিক বা আন্তর্জাতিক বিষয়ে তাদের অবস্থানটা কি? এখানে তাদের সবচেয়ে বড় সীমাবদ্ধতা। উৎসটি খুব স্পষ্টভাবে বলছে, একটি পূর্ণাঙ্গ রাষ্ট্র পরিচালনা বা শাসন নীতির কোনো ধারণাই তাদের নেই। তাদের কোনো অর্থনৈতিক মডেল নেই, কোনো পররাষ্ট্রনীতির দর্শন নেই। তাদের কার্যক্রম মূলত ইস্যু ভিত্তিক এবং প্রতিক্রিয়াশীল। প্রতিক্রিয়াশীল বলতে কি বোঝানো হচ্ছে? মানে হল তারা নিজেরা কোনো রাষ্ট্রগঠনমূলক এজেন্ডা নিয়ে এগিয়ে আসে না, বরং সমাজে যখন তাদের বিশ্বাসের পরিপন্থী কোনো ঘটনা ঘটে তখন তারা তার প্রতিক্রিয়া হিসেবে মাঠে নামে। যেমন কোনো ভাস্কর্য নির্মাণ বা কোনো আইন নিয়ে বিতর্ক তৈরি হলে তারা আন্দোলন করে। কিন্তু একটি দেশ আগামী 10 বছর কিভাবে চলবে, তার শিল্প বা কৃষিনীতি কি হবে, এইসব বিষয়ে তাদের কোনো পরিকল্পনা নেই। তাই উৎসটির মূল্যায়ন হল বিশ্বাসের জায়গা থেকে তারা খুবই শক্তিশালী, কিন্তু একটি রাষ্ট্র পরিচালনার ব্যবস্থার ক্ষেত্রে তাদের ধারণা প্রায় শূন্যের কোঠায়। তাহলে এই সব কিছুর মানে কি দাঁড়ালো? আমরা তিনটি ভিন্ন ধারার কথা শুনলাম। জামায়াত ইসলামী, যাদের একটা পূর্ণাঙ্গ রাজনৈতিক কাঠামো আছে কিন্তু বাস্তবায়ন আর নৈতিকতা নিয়ে প্রশ্ন আছে। ইসলামী আন্দোলন, যারা নৈতিকতার ওপর জোর দেয় কিন্তু রাষ্ট্র পরিচালনার পরিষ্কার রূপরেখা নেই। আর হেফাজত, যারা আকীদা রক্ষায় সোচ্চার কিন্তু তাদের কোনো রাষ্ট্রনৈতিক দর্শনই নেই। এবার তাহলে মূল প্রশ্নে ফেরা যাক। এই উৎসটির মতে কোনো দল কি তাহলে সত্যিকারের ইসলামী আদর্শের প্রতিনিধিত্ব করে? এটাই হলো $1 মিলিয়ন প্রশ্ন। আর উৎসটি এর উত্তরে কোনো সরল হ্যাঁ বা না বলেনি, বরং একটা গভীর সিদ্ধান্তে পৌঁছেছে। উৎসের চূড়ান্ত উপসংহার হল, ইসলাম কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের নাম নয়। ইসলাম হল ন্যায় বিচার, আমানতদারি আর তাকওয়া ভিত্তিক একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। কোনো একটি দলকে এর একমাত্র ঠিকাদার বা ধারক বাহক বলে চিহ্নিত করাটা ভুল। তার মানে কোনো দলই এই মানদণ্ডে শতভাগ উত্তীর্ণ হতে পারেনি। একদম। লেখাটা বলছে বাস্তবতা হল কোনো দলই শতভাগ ইসলামী আদর্শের প্রতিফলন ঘটাতে পারেনি। প্রত্যেকেই ইসলামের কোনো না কোনো একটা দিককে আঁকড়ে ধরে আছে, আর বাকি দিকগুলোকে হয় কথা নিয়ে, আবার কেউ শুধু বিশ্বাস বা আকীদা রক্ষার কথাই বলছে। কিন্তু ইসলামী নেতৃত্বের জন্য যে 4টি উপাদান একসাথে দরকার, সঠিক আদর্শ, সৎ চরিত্র, সেই অনুযায়ী কাজ বা আমল এবং জনগণের কাছে জবাবদিহিতা, এই 4টির সমন্বয় খুব কম ক্ষেত্রে দেখা যায়। তাহলে শেষ পর্যন্ত বিচারটা হবে কিসের ভিত্তিতে? দলের সাইনবোর্ডের ভিত্তিতে নাকি অন্য কিছুর ভিত্তিতে? এখানে এই উৎসটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা বলেছে। অনেক ইসলামী চিন্তাবিদ এবং আলেমের একটি মতামত তুলে ধরে বলা হয়েছে, যে ব্যক্তি বা গোষ্ঠী সবচেয়ে বেশি ন্যায়পরায়ণ, দুর্নীতিমুক্ত, ক্ষমতালোভীন এবং আল্লাভীরু, তারাই ইসলামের সবচেয়ে কাছাকাছি। তাদের দলের নাম জামায়াত, ইসলামী আন্দোলন বা অন্য যা কিছুই হোক না কেন, সেটা এখানে গৌণ। মূল বিচার্য বিষয় হল তাদের কাজ এবং চরিত্র, তাদের সাইনবোর্ড নয়। বাহ, এটা তো পুরো আলোচনার মোড় ঘুরিয়ে দিল। তার মানে ফোকাসটা দল থেকে সরে ব্যক্তির ওপর, কাঠামোর চেয়ে চরিত্রের ওপর চলে আসছে। ঠিক তাই। দিন শেষে আদর্শের চেয়ে সেই আদর্শের বাস্তব প্রতিফলনই আসল কথা। কে কত বড় ইসলামী রাষ্ট্রের স্বপ্ন দেখাচ্ছে, তার চেয়েও বড় কথা হল কে তার নিজের জীবনে, নিজের দলে এবং তার নেতৃত্বের পরিসরে সেই সততা, ন্যায়বিচার আর আমানতদারিতা প্রতিষ্ঠা করতে পারছে। তাহলে পুরো আলোচনাটা যদি আমরা গুছিয়ে আনি, বিষয়টা এমন দাঁড়ায়, বাংলাদেশের ইসলামী দলগুলো ইসলামের ভিন্ন ভিন্ন দিককে প্রতিনিধিত্ব করে। কেউ কাঠামোর কথা বলে, কেউ নৈতিকতার, কেউ বিশ্বাসের। কিন্তু কোনো একটি দলকেও পূর্ণাঙ্গ ইসলামী শাসন ব্যবস্থার বাস্তব উদাহরণ হিসেবে দেখানো কঠিন।
আর সবচেয়ে বড় কথা হলো মূল্যায়নের মাপকাঠিটা হওয়া উচিত দলের নামের চেয়ে সেই দলের নেতাদের ব্যক্তিগত গুণাবলী, তাদের ন্যায় বিচার, সততা এবং জবাবদিহিতা। একেবারে নিখুঁত সারসংক্ষেপ। মূল বার্তাটি এটাই, একটি সুন্দর কাঠামো বা কিছু নৈতিক স্লোগানই যথেষ্ট নয় যদি না তার বাস্তব প্রতিফলন ঘটানো যায়। আদর্শের চেয়ে সেই আদর্শের অনুশীলন অনেক বেশি গুরুত্বপূর্ণ। আলোচনাটি শেষ করার আগে আমাদের শ্রোতাদের জন্য একটা চিন্তার খোরাক রেখে যেতে চাই। এই উৎসটি যেভাবে কোনো নির্দিষ্ট দলের চেয়ে ব্যক্তির সততা, ন্যায়পরায়ণতা এবং দুর্নীতিমুক্ত চরিত্রকে ইসলামী আদর্শের মূল মাপকাঠি হিসেবে দেখিয়েছে, সেই একই মাপকাঠি যদি আমরা সব ধরনের রাজনৈতিক নেতা বা দলের ক্ষেত্রে প্রয়োগ করি, সে ইসলামী দল হোক বা ধর্মনিরপেক্ষ দল হোক, তাহলে আমাদের রাজনৈতিক পছন্দের চিত্রটা কতটা বদলে যেতে পারে।